নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 9ই আগস্ট 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 222তম 222nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের সম্বন্ধে বিশেষ কিছু বক্তব্য নেই। অনুষ্ঠানের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, এবং বিষয় স্বামী বিবেকানন্দ। কারণ আমরা মাসের শেষটা শ্রীমায়ের প্রতি উৎসর্গ করেছি, তাই আজকে যেহেতু মাসের দ্বিতীয় শনিবার, সুতরাং স্বামী বিবেকানন্দ নিয়ে আমরা আলোচনা করব। বক্তব্য শুনবেন শ্রী তরুণ গোস্বামীর মুখে। সুতরাং আজকে প্রাককথনে আর বিশেষ সময় নষ্ট না করে আসুন আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই গানটি শুনে আজকে আমাদের অনুষ্ঠান, আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি স্বামীজি লিখেছেন সেটি সেপ্টেম্বর 1899 রিজডি ম্যানার থেকে লেখা মেরি হেলকে। স্বামীজি আমেরিকাতে এই মেরি হেলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। হেল পরিবারের মেয়ে, 2 বোন আর 2 মাস্তুতো বোন। মেরি হেল, হ্যারিয়েট হেল।
হ্যারিয়েট ম্যাকেন্ডলি আর ইজাবেল ম্যাকেন্ডলি। হ্যারিয়েট ম্যাকেন্ডলি এবং ইজাবেল ম্যাকেন্ডলি হচ্ছে দুই মাস্তুতো বোন, আর মেরি হেল এবং হ্যারিয়েট হেল হচ্ছে দুই বোন। তো মেরি হেলকে স্বামীজি অসম্ভব ভালোবাসতেন। স্বামী যখন দ্বিতীয়বার আমেরিকায় যান 7 দিন মেরি হেলের বাড়িতে ছিলেন। স্বামীজিকে দরজা বন্ধ করে 4 ঘন্টা তিনি ফোনোগ্রাফ যন্ত্রের সামনে বলিয়েছিলেন। কিন্তু তখন তো ওই ওয়্যাক্সের যন্ত্র হতো, সেটা মোম শক্ত হয়ে গেল। এবং মেরি হেলের শেষ কয়েক জীবনে তিনি একজন ফরাসি ব্যবসায়ীকে বিয়ে করেন, প্রভূত অর্থের অধিকারিণী হন। এবং যখন মারা গিয়েছিলেন তখন তার কাজ ছিল যে রোজ স্বামীজি সেই ফোনোগ্রাফ যন্ত্রে স্বামীজি কী বলেছেন সেটা শোনা। সবচেয়ে স্বামীজি তাকে ভালোবেসেছিলেন, তিনি চিঠি লিখেছিলেন, আমার এই প্রতিঘাতময় বেসুর জীবনের মধ্যে মেরি একমাত্র তুমি মধুরতম সুরে বেজেছ। স্বামীজির চিঠি আমি খুব কম বয়স থেকে পড়তে শুরু করি ফাদার দ্যাথিয়েনের জন্যে। এবং যখন পুণ্যাত্মানন্দজি এবং বলভদ্রানন্দজি দুজনেই ব্রহ্মচারী, পুণ্যাত্মানন্দজির নাম ছিল ব্রহ্মচারী অপূর্ব চৈতন্য এবং বলভদ্রানন্দজির নাম ছিল ব্রহ্মচারী পবিত্র চৈতন্য, তখন আমরা প্রতিদিন গোলপার্কে যেতাম। প্রতিদিন রাত্রে চিঠি নিয়ে আমরা আলোচনা করতাম প্রতিদিন। এবং যেদিন ছুটির দিন হতো শনিবার রোববার, সেদিন রাত্রিরে গোলপার্কে খেতাম। খাওয়ার পরে ছাদে বেড়াতে বেড়াতে চিঠি নিয়ে আলোচনা হতো। সেখানে এই চিঠিটা বহুবার এসেছিল যে প্রতিঘাতময় বেসুর জীবনের মধ্যে তুমি মধুরতম সুরে বেজেছ। আমার এক বন্ধু সেদিন বলছিলেন যে বিবেকানন্দ আনন্দময় পুরুষ ছিলেন, তিনি কোনো কষ্ট পাননি জীবনে। আমি তাকে বলেছিলাম চিঠিপত্র পড়লেই বোঝা যায় যে বিবেকানন্দ কী দুঃসহ যন্ত্রণা পেয়েছেন। একদিকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, অন্যদিকে নানাভাবে তিনি যে পর্যদুস্ত হয়েছেন, মাঝে মাঝে তার কলম দিয়ে সেটা বেরিয়ে গেছে, সেটা স্বাভাবিক। তার কারণ সবসময় মনে রাখতে হবে যে ছেলেটার বয়স 39 বছর, লোকটার বয়স নয়। কেমন? ছেলেটি 30 বছরে বিখ্যাত হয়েছিলেন, ছেলেটি ফিরে এসেছিলেন ভারতবর্ষে 34 বছর বয়সে। তো সেটা মনে রাখতে হবে আমাদের সবসময়। আজকে যে চিঠি লিখছি এখন অন্তরঙ্গ চিঠি মেরি হেলকে লেখা। সেই চিঠিতে স্বামীজি প্রথমে মেরি হেলকে বলছেন তুমি তোমার বাবা এবং মার সম্বন্ধে কিছু লেখনি কেন। মিস্টার এবং মিসেস হেলকে, জর্জ হেল এবং তার স্ত্রীকে স্বামীজি ফাদার পোপ এবং মাদার চার্চ বলে ডাকতেন এবং অসম্ভব ভালোবাসতেন এরা স্বামীজিকে। স্বামী যখন প্রথমবার আমেরিকায় গিয়েছিলেন তখন সেই এর মাই স্বামীজিকে যে শিকাগো ধর্ম মহাসভার দপ্তরে নিয়ে যান। 4 বোন অসম্ভব ভালোবাসেন স্বামীজিকে, স্বামীজিদের বাড়িতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। পরে যেটি লেগেট পরিবারের সঙ্গে স্বামীজির হয়। কিন্তু দুঃখের বিষয়েই যে প্রাতিষ্ঠানিক ধর্মত্ব অনেক ত্রুটি আছে। যখন দ্বিতীয়বার স্বামীজি গেলেন তখন প্রেসবেটেরিয়ানরা এমন চাপ দিল যে স্বামীজির সঙ্গে এরা প্রাণ খুলে মিশতে পারলেন না। কারণ এই পাদ্রীরা তো স্বামীজি খুব ভয় পেয়েছিলেন আমেরিকায়, তাই মিশতে দিলেন না। সেটা স্বামীজির জীবনে একটা বড় ক্ষোভ ছিল। এবং মেরি হেলও স্বামীজি মারা যাওয়ার বেশ কিছুদিন পরে খবর পান স্বামীজি মারা গেছেন। স্বামীজি তার সঙ্গে নানা রকম রঙ্গরসিকতা করেছেন, গল্প করেছেন এবং বলেছেন তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলো তো, বিয়ে করলে একটি ছেলেকে তুমি বিয়ে করতে পারবে, সে আমাদের কিছু টাকা দেবে। এইসব রসিকতা স্বামীজি তার সঙ্গে করেছেন। একদম দাদা এবং বোনের সম্পর্ক ছিল দুজনের। এবং সেখানে শুরুতেই বলছেন তুমি কেন তোমার বাবা এবং মার সম্বন্ধে কিছু লেখনি। কিন্তু যেটা আমাদের যেটা লেগেট সম্বন্ধে এখানে স্বামীজি বলেছেন মিসেস লেগেটকে তুমি কখনো দেখোনি, তাই নয় কি? মহিলাটি সত্যিই চমৎকার। আগামী বছর আবার তাদের অতিথি হতে পেরে যাচ্ছি এবং যেমন প্রথমবার গিয়েছিলাম। এই মিসেস লেগেট হচ্ছেন জোসেফিন ম্যাকলাউডের দিদি, বেটি লেগেট। জোসেফিন ম্যাকলাউডের বাবা তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং তিনি ছেলে মেয়েদের নাম রেখেছিলেন বিখ্যাত আমেরিকানদের নামে। বেটি ছিল জর্জ ওয়াশিংটনের স্ত্রীর নাম, জোসেফিন ছিল নেপোলিয়ানের স্ত্রীর নাম। তার 2 ছেলে ছিল জর্জ অ্যান্ড অ্যাব্রাহাম। জর্জ হচ্ছে আমেরিকান প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামে এবং এব্রাহাম হচ্ছে এব্রাহাম লিঙ্কনের নামে। এবং আলাস্কাতে জোসেফিন ম্যাকলাউডের বাবার হীরের খনি ছিল। আলাস্কা তো খুব মিনারেলসে রিচ, তো হীরের খনি ছিল। এবং জোসেফিন ম্যাকলাউড কলকাতায় বক্তৃতা করবেন একেবারে ঠিক। স্বামীজি চিঠি লিখলেন ক্রিস্টিনকে যে জো বলবেই, কিন্তু বলল না কেন? কারণ ফরাসি দেশ থেকে টুপিটা ঠিক কেচে তখন এসে পৌঁছয়নি বলে।
জোসেফিন ম্যাকলাউড সেই দোকান থেকে 2 বোন জামা কাপড় বানাতেন ফ্রান্সে, যেখান থেকে কুইন ভিক্টোরিয়া জামা কাপড় বানান। বুঝতেই পারছেন যে কীরকম ধনী ছিলেন। জোসেফিন ম্যাকলাউডকে স্বামী লোকেশানন্দজি দেখেছিলেন। তো স্বামী লোকেশানন্দজি দেখছেন যে বৃদ্ধা মানুষ, তিনি প্রেসিডেন্ট মহারাজের বাড়ির ছাদে বসে রোদ পোয়াচ্ছেন। তো গিয়ে বলেছেন যে তুমি কি রোদ পোয়াচ্ছ, ঘুমাচ্ছ? বলে না, আমি জব করছি। বলে কী জব করছো? বলে আমি জব বলে যেমন স্বামীজি আমায় শিখিয়েছিলেন আমি সবসময় ভারতবর্ষ জব করি। সবসময় একটা পোর্টম্যান্টো এবং ছাতা সাথে রাখতেন যে কখন স্বামীজির ডাক আসবে এবং কাজে বেরিয়ে যেতে হবে। স্বামীজিকে দেখার পর থেকে নিজের বয়স গুনতে শুরু করেছিলেন। যখন 94 বছর বয়সে তিনি মারা যান আমেরিকাটি নার্সিংহোমে, তখন খাতায় কলমে তার বয়স হচ্ছে 48। এই দেখার পর থেকে নিজের বয়স গুনতেন, অসম্ভব স্বামীজিকে ভালোবাসতেন। স্বামীজি তাকে বলেছিলেন যে ভারতবর্ষকে ভালোবাসো, এটাই তোমার দীক্ষা, এটাই তোমার মন্ত্র। তাই করেছিলেন জোসেফিন। দীর্ঘ জীবন ছিল। তিনি বেলুড় মঠে আসতেন। স্বামী লোকেশ্বর এবং স্বামী হিরণমানন্দের সঙ্গে অনেক কথা বলেছিলেন। তারা চিনতেন খুব ভালোভাবে জোসেফিন ম্যাকলাউডকে। এবং জোসেফিন ম্যাকলাউড এত স্বামীজিময় ছিলেন যে স্বামী ছাড়া কিছু ভাবতে পারেননি। প্রত্যেক দিন সন্ধেবেলায় যখন বেলুড় মঠে আরতি হয়, তিনি তখন স্কার্টের কোনাটা ধরে এই খণ্ডন ভববন্ধনের সঙ্গে স্বামীজির যে ছবি তার সামনে আরতি করতেন। একদিন স্বামী অশোকানন্দ সেটি দেখে ফেলেন এবং জোসেফিন ম্যাকলাউড তার ঘরের টোকা না দিয়ে ঢোকার জন্য খুব বিরক্ত হয়ে অশোকানন্দজিকে বলেন যে তুমি কেন এসছো এখানে? তারপর স্বামীজির ছবিটি দেখিয়ে বলেন, হু কেয়ার্স ফর দ্যাট নিগার? তখন অশোকানন্দজি বলেন, ইয়েস ক্যান্টিন, হু কেয়ার্স? তখন জোসেফিন ম্যাকলাউড বলেন যে নেভার সে বিবেকানন্দ ওয়াজ, সে বিবেকানন্দ ইজ। তার থেকে বড় মানুষ আমি কোনোদিন দেখিনি। যদি দেখতাম আমি তার কাছেই চলে যেতাম। জোসেফিন ম্যাকলাউডের ধ্যান জ্ঞান ছিল বিবেকানন্দ ছাড়া তিনি আর কিছু ভাবতে পারতেন না। যেহেতু এই মেরি হেলকে প্রথম বেটি লেগেটের কথা স্বামীজি বলছেন, সেই প্রসঙ্গেই এতটা কথা বললাম। একটি বিখ্যাত বই আছে সোমনাথ মুখোপাধ্যায়ের লেখা, সন্ন্যাসী এবং শ্রেষ্ঠী। সেখানে ফ্রান্সিস লেগেট সম্বন্ধে নানা কথা বলা আছে। তিনি ব্যবসায়ী ছিলেন, খুব সফল ব্যবসায়ী ছিলেন। তার বিয়েতে স্বামীজি গিয়েছিলেন। ক্ষেত্রীর মহারাজ একটি কাশ্মীরি কার্পেট উপহার দেন, তো স্বামীজি সেই উপহারটি তাদের হাতে তুলে দিয়েছিলেন। স্বামীজি খুবই এই পরিবারের একজন কাছের মানুষ ছিলেন। দ্বিতীয়বার গিয়ে স্বামীজি তাদের বাড়িতে ছিলেন। রিজলি ম্যানার বাড়িটা ছিল ফ্রান্সিস লেগেটের বাড়ি। সেটি আমাদের নিশ্চয়ই আলোচনার বিষয়, তাই জন্য একটি বাড়তি তথ্য একটু আপনাদের দিলাম। এইবার যেটি স্বামীজি খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেইটি নিয়ে আমরা বেশি একটা পড়াশোনা করি না। আমি সেইটি নিয়ে একদিন চিন্ময় গুহকে বলেছিলাম, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন চিন্ময়দা, সেটা নিয়ে একটু বলি। কিছুটা ফরাসি এই সময়ের মধ্যে অনেক কিছুই লিখে ফেলতে পারতাম। চাই কি যদি আমাকে ফরাসিটা শেখাতে, তাহলে এতদিনে আমি বেশ ফ্রান্সে যেতে পারতাম। এবং তা না করে আমাকে কিনা কত বাজে বকাচ্ছ। গ্রিন একারে তুমি কোনো দিন যাওনি, আশা করি সেখানকার ব্যাপার প্রতি বছর বাড়ছে। স্বামীজি এই ফ্রান্সিস লেগেটের বাড়িতে ফরাসিটা আবার ঝালাই করে নিয়েছিলেন। যখন পুনাতে ছিলেন 2 মাস, তখন স্বামীজি ফরাসি শেখেন। যখন আমেরিকায় কাজ করতে শুরু করেন, আমেরিকান পণ্ডিতেরা স্বামীজিকে বলেন যে আপনাকে যদি ইউরোপে কাজ করতে হয়, তাহলে আপনাকে হয় জার্মান নয় ফ্রেঞ্চ জানতে হবে। স্বামীজি ফ্রেঞ্চটা শিখে ফেলেছিলেন এবং স্বামীজি মাতৃভাষার মতো ফ্রেঞ্চ জানতেন। তার প্রমাণ হচ্ছে স্বামীজি দ্বিতীয়বার যে প্যারিস কংগ্রেসে বক্তৃতা দিয়েছিলেন, 2টো বক্তৃতাই ফরাসি ভাষায়। মাদাম এমা কালভে স্বামীজির খুব বন্ধু ছিলেন, বিখ্যাত অপেরা গায়িকা। তার সঙ্গে স্বামীজি ফ্রেঞ্চেই কথা বলতেন। এবং দ্বিতীয়বার যে প্যারিসে জুলে বাবার সঙ্গে ছিলেন, তার প্রধান কারণ হচ্ছে যে দুজন ফ্রেঞ্চেই কথা বলতে পারেন। তো এটি স্বামীজির একটা দিক। আমি চিন্ময়দাকে বলেছিলাম যে স্বামীজির একটা চিঠি আছে ফ্রেঞ্চে লেখা, তো সেই চিঠিটাকে আপনাকে আমি অরিজিনালটা দেবো, আপনি ওটা বাংলা করে তর্জমা করে দেবেন। তো কারণ কিছুতেই স্বামীজির অরিজিনাল চিঠিটা যেটা ট্রান্সলেট সেটা এক নয়। বলভদ্রানন্দজি আমাকে ছোটোবেলা থেকে বলতেন যে সবসময় ইংরেজি চিঠিটা ইংরেজিতে এবং বাংলা চিঠিগুলো বাংলায় পড়বে। এই কারণ ট্রান্সলেশনটা ঠিক হয়নি। যে ফ্রেঞ্চ ট্রান্সলেশনটা কি আমি জানতে চাই।
যেমন আমি চিন্ময়দাকে বলেছি যে রোমারোলা যে বই লিখেছেন ঠাকুর এবং স্বামীজির ওপর, দুটোই তো ফ্রেঞ্চে লেখা। আমি অরিজিনাল ফ্রেঞ্চটা একটু আমাকে পড়ে বলবেন যে আমি জানতে চাই, কতগুলো জায়গা আমার আছে জানার, সেটা আমার ইংরেজি অনুবাদ পড়ে মনে হয়েছে যে রোলা ঠিক লেখেননি, বা রোলা নিশ্চয়ই ফ্রেঞ্চে আরও অনেক বেশি এক্সপ্রেশন দিতে পেরেছিলেন। আমি সেটা একটু শুনতে চাই। তো স্বামীজি এই ফ্রেঞ্চ জানাটা, তিনি তো আর এদেশে এসে ফ্রেঞ্চ কার সঙ্গেই কথা বলবেন, গুড বাইরে কেউ ফ্রেঞ্চ জানতেন না, ফলে আস্তে আস্তে ধারটা চলে গেল। এবং এই এমা কালভে স্বামীজির খুব বন্ধু ছিলেন। স্বামীজির দেহত্যাগের পর এমা কালভে কলকাতায় আসেন, গ্রেট ইস্টার্ন হোটেলে ছিলেন, এবং তারপর বেলুড় মঠে গিয়ে যে ফ্রেঞ্চ গানগুলো স্বামীজি খুব পছন্দ করতেন, ফরাসি ভাষায় সেই গানগুলো গান, তার একটি অপূর্ব আত্মজীবনী আছে। শঙ্করী প্রসাদ বসু একটি বই লিখেছিলেন, সুর ও নৃত্যের উর্বশী, অসাধারণ বই। তারপর সেই বইটাকে তিনি উইথড্র করতে বাধ্য হন, কেন হয়েছিলেন সেটা আমি বলবো না। তারপরে স্বামীজির সকাশে বিদেশিনী বলে আরেকটি বই বেরোয়, কিন্তু আমার কাছে সুর নৃত্যের উর্বশী বইটি আছে, সেটি শঙ্করীবাবুর সই করা, আমাকে ছাত্রজীবন উপহার দিয়েছিলেন, অসাধারণ বই। সে বইটিকে তিনি উইথড্র করতে বাধ্য হন। তার রামকৃষ্ণ মিশনের প্রতি অদ্ভুত আনুগত্য ছিল, তাই তিনি সেটিকে উইথড্র করেছিলেন। কিন্তু বইটির মধ্যে এমন কিচ্ছু নেই, একটি লাইনও নেই যে লাইনটি কোনো রকমভাবে শালীনতাকে অতিক্রম করে, কিন্তু কর্তৃপক্ষ মনে করেছেন যে অতিক্রম করেছে, এবং শঙ্করীবাবুকে অনুরোধ করতেই তিনি সেই বইটিকে উইথড্র করে নেন। সেটা ঠিক হয়েছিল বলে আমার মনে হয় না, কিন্তু তখন আমি এত ছোট ছিলাম যে আমার পক্ষে প্রতিবাদও করা সম্ভব ছিল না। এখনকার দিনে অবশ্যই প্রতিবাদ করতাম, তীব্র প্রতিবাদ করতাম, এবং যতদূর যেতে হয় ততদূর কি ঝগড়া করতাম। কারণ স্বামীজির বিষয় কোনো জিনিসই আমার যেটা অন্যায় হয়েছে সেটাকে আমি মেনে নিতে পারি না। যেমন এই চিঠিপত্রগুলো পড়লেই মনে হয় চিঠিপত্রগুলো হেভিলি এডিটেড, আমি সাহস করে বলি, এবং বাস্তবিক হেভিলি এডিটেড। যারা স্বামীজি নিয়ে এখন কাজ করছেন তারা দেখছেন যে রেমিনিসেন্সেস এবং বাই ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস বারবার এডিশনগুলো পাল্টিয়েছে। যদি কেউ গবেষণা করেন তিনি বিপদে পড়ে যাবেন যে এডিশন পাল্টাচ্ছে কেন। স্বামীর শিষ্য সংবাদও হেভিলি এডিটেড, সে তো ঝাড়াই বাছাই করতেই হয়েছিল, কারণ স্বামীজি আবেগের সময় কত কিছু বলে গিয়েছিলেন। কিন্তু এখন তো স্বাধীনতার অনেক বছর হয়ে গেল, 7 দশক হয়ে গেল, এখন স্বামীজি কোথায় কী বলেছিলেন সেটা তো এডিট করার কোনো দরকার নেই। আগের দিনে আমি চিঠিপত্রের সময় বলেছিলাম, আপনাদের যদি স্মরণ থাকে, ভুঁড়ি উপর করা মহাপুরুষটাকে বাদ দিয়ে দিয়েছে। ওটা ছিল স্বামীজির অরিজিনাল চিঠিতে ছিল, আমি জানি। এই পুরনো এডিশন পড়লেই হবে, আমার কাছে 6টা এডিশন আছে পুরনো কমপ্লিট ওয়ার্কসের, তার সঙ্গে এই কমপ্লিট ওয়ার্কসের দিকে অনেক জায়গায় অমিল রয়েছে। স্বামীজির ফরাসি ভাষা নিয়ে আমার আরও অনেক পড়াশোনা করা এবং লেখার ইচ্ছে আছে। যদি কোনো দিন সময় সুযোগ পাই একটা বড় লেখা লিখবো স্বামীজির ফরাসি ভাষা এবং ফরাসি প্রেম নিয়ে। আসলে স্বামীজির সঙ্গে রদারও পরিচয় হয়েছিল, স্বামীজি গিয়েছিলেন তার মিউজিয়ামে, প্যারিস কংগ্রেসে নিজে সেই তার যে মিউজিয়াম হচ্ছে সেখানে গিয়েছিলেন। স্বামীজির প্রাচ্য পাশ্চাত্য বইতে বর্তমান ভারতে যখন স্বামীজি প্যারিস ছাড়ছেন, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, স্টলগুলো ভেঙে গেছে, তার কাঠের টুকরোগুলো রাস্তায় ভেসে বেড়াচ্ছে, তার অপূর্ব বর্ণনা স্বামীজির আছে। এবং তাছাড়া ফরাসি সম্বন্ধে আপনারা জানেন যে স্বামীজির নেপোলিয়ান প্রীতি ছিল। স্বামীজি দুজনকে খুব সম্মান করতেন, এক হচ্ছেন আকবর বাদশাহ এবং নেপোলিয়ান, কারণ এরা দুজনেই খুব ভালো ঘোড়ায় চড়তে পারতেন। নেপোলিয়ান ঘোড়ায় ঘুমাতে পারতেন, আর আকবর ঘোড়ায় উঠতে গিয়ে এত ছোটো বয়সে ঘোড়ায় ওঠা শেখেন যে তার পা বেঁকে গিয়েছিল। তো স্বামীজি এদের কথা বারবার বলেছেন। আকবরের কথা স্বামীজি তার শিকাগোর যে পেপার অন হিন্দুইজম তাতে উল্লেখ করেছেন। সেখানে বলছেন যে আকবরস দো মোট টু দ্য পারপাস ওয়াজ ওনলি এ পার্লার মিটিং, দিন ইলাহির কথা উল্লেখ করেছেন। আর নেপোলিয়ানের কথা স্বামীজি নেপোলিয়ানের কথা ওই ফ্রেঞ্চ রেভলিউশন বলতে গিয়ে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কথা বলেছেন, এবং লিখছেন যে সমগ্র বিশ্বের স্কন্ধে দাঁড়িয়ে এক বীর অঙ্গুলি হেলনে ধরাকে কাঁপাতে লাগলো, তিনিই নেপোলিয়ান। নেপোলিয়ানের প্রতি স্বামীজির খুব ভালোবাসা ছিল। আমি যদি একটু সুযোগ পেতাম যে স্বামীজি ফ্রান্সে কোন কোন জায়গায় গিয়েছিলেন, প্যারিসে ইফেল টাওয়ার তো দেখেইছিলেন, এবং সেখানে যদি জানা যেত, আরেকটু ইতিহাস যদি আরেকটু তথ্য পাওয়া যেত, তাহলে স্বামীজির ফরাসি চর্চা, ফরাসি প্রেম এবং কী ফরাসি গান গাইতেন সেটা নিয়ে ভালো গবেষণা করা যায়, গবেষণার সুযোগ আছে। হাতে মেটেরিয়াল খুব কম, সেটা দুর্ভাগ্য। কারণ স্বামীজি ফ্রেঞ্চদের এই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটিটা মানতেন।
স্বামীজি ডেমোক্রেসিটাকে মানতেন এবং খুব সুন্দরভাবে ফরাসি বিপ্লবের কথা তিনি বর্তমান ভারতে লিখেছেন। 1.5 পাতা মাত্র, তার মধ্যেই ফরাসি বিপ্লবের কথা তিনি লিখেছেন বারবার। নেপোলিয়নের কথাও তিনি বলেছেন। তাই জন্য বলছেন যে ফরাসিটা আবার একটু ঠিক করে নিলেই হয়। যখন দ্বিতীয়বার বিলেতে গেলেন, গ্রিন একারে একজন ফরাসি শিক্ষক আসতেন এই ফ্রান্সিস লেগেটের কাছে, কারণ ফ্রান্সিস লেগেট এবং বেটি লেগেট তারাও দুজন ফ্রান্সে আসবেন প্যারিস কংগ্রেসে যোগ দিতে। স্বামীজি আমন্ত্রণ পেয়েছেন, ফলে তিনি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে ফরাসিটা ঝালাই করে নেন। ঝালাই করলে যে কথা বলতে সুবিধা হয়। এবং স্বামীজি তো সত্যিই প্রকৃতপক্ষে আন্তর্জাতিক ছিলেন। আমি ভীষণভাবে মনে করি যে আন্তর্জাতিকতার বড় দিক হচ্ছে ভাষা চর্চা। ভাষার মধ্যে দিয়ে একটি জাতিকে বোঝা যায়, ভাষার মধ্যে দিয়ে একটি জাতির দর্শন, একটি জাতির জীবনযাত্রা, একটি জাতির ইতিহাস এসব জানা যায় খুব ভালোভাবে। স্বামীজি সেইটা খুব মন দিয়ে করেছিলেন। যারা বহু ভাষাবিদ তারা অন্য জাতি সম্বন্ধে অনেক বেশি ওয়াকিবহাল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যদি বাঙালিদের কথাই ধরি, আমরা ট্রান্সলেটেড ওয়ার্ক পড়তে চাই না। আমরা কিছুতেই তামিলে কী লেখা হচ্ছে, তেলেগুতে কী লেখা হচ্ছে, মালায়ালামে কী লেখা হচ্ছে, পাঞ্জাবিতে কী লেখা হচ্ছে, রাজস্থানী ভাষায় কী লেখা হচ্ছে, আধুনিক সাহিত্য তারা কীভাবে করছে, কন্টেম্পোরারি আর্ট, কন্টেম্পোরারি ড্রামা। এই যে মারাঠি স্টেজ খুব পাওয়ারফুল। আমাদের এখানে সে ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন ভাষার ফেস্টিভ্যাল হয়, কিন্তু নাটকে তো সাবটাইটেল সম্ভব নয়। তো আমরা দেখতে যাই কিন্তু ভাষাটা বুঝতে পারি না। যারা ভাষাটা বোঝেন, যেমন রাজস্থানের ফোক সং সাংঘাতিক উন্নত, কিন্তু আমরা সেই ভাষা বুঝি না বলে। আমি একজন ভদ্রমহিলাকে চিনতাম, তিনি রাজস্থানী মহিলা, তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তিনি আমার সঙ্গে গেছেন কয়েকবার ওই রাজস্থানী ফিল্ম ফোক ফেস্টিভ্যালে, এবং এই গানগুলোর কী ভাষা, রাজা রানীর গল্প তারা বলে, কিন্তু সেই গল্পের মধ্যে সেই সময়কার ইতিহাসটাকে তারা তুলে ধরে। তো বিবেকানন্দ আন্তর্জাতিক ছিলেন বলে প্রথমেই ভাষাটা শিখে ফেলেছিলেন, এবং সেটা শিখেছিলেন কোথায়? পুনায় বসে। তখন তো জানি না যে আমেরিকায় যাবেন বা বিদেশে যাবেন, কিন্তু যারা ভাষা শিখবো, তাই পুনায় পাণ্ডুরং রায়ের কাছে তিনি ভাষাটা শিখে ফেললেন এবং খুব একবারে পরিষ্কারভাবে ফরাসি বলতে পারতেন। তারপর তিনি ভারতবর্ষ সম্বন্ধে চলে এসছেন। এবং ভারতবর্ষের যে মূল আধ্যাত্মিকতা, সেইটা তিনি বারবার মেরি হেলকে বলেছিলেন। মেরি হেলকে তিনি বলেন যে ভারতবর্ষের খাদ্যই হচ্ছে আধ্যাত্মিকতা ছাড়া ভারতবর্ষের আর কিছু নেই। আমার মনে আছে স্বামী প্রভানন্দজি একবার আমাকে স্পিরিচুয়ালিজম আর স্পিরিচুয়ালিটির তফাৎটা বুঝিয়েছিলেন। স্পিরিচুয়ালিজম নয়, স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা, এবং আধ্যাত্মিকতা মানে যে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। আমি যদি নিজেকে চিনি, আমার জগৎটাকে চেনা হয়ে যায়। রবীন্দ্রনাথ লিখছেন, গানের ভিতর দিয়ে যখন দেখি জগৎখানি, তখন তারে জানি আমি, তখন তারে চিনি। এই গান মানে কিন্তু সং নয়, এই গান মানে হচ্ছে ওন সেলফ। নিজেকে যখনই চেনা যায় নিজের মধ্যেই, তখন জগতের সঙ্গে শুধু মানুষ তার যে নৈকট্য অনুভব করে তা নয়, সে আস্তে আস্তে জগৎটাকে চিনতে পারে, জানতে পারে। এবং তার ভেতরেই তো বিশ্ব চরাচর। মানুষের ভেতরে যেহেতু বিশ্ব চরাচর, ভারতবর্ষের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে যে তোমার মধ্যেই গোটা জগৎ। উইটগেনস্টাইন বলেছিলেন, উই নেভার ইনভেন্ট, উই ডিসকভার। আমরা কোনো কিছু নতুন করে আবিষ্কার করি না, আমরা আস্তে আস্তে পরতে নিজেকে চিনি, নিজেকে জানি। আমাদের শাস্ত্রে রয়েছে 4টি মহাবাক্যের কথা, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি। এই কথা ভারতবর্ষ গোটা পৃথিবীকে জানিয়েছিল যে তোমার মধ্যেই সব। তুমি নিজের মধ্যে তাকাও, দেখবে তুমি সবাইকে চিনতে পারছো। পুরাণে একটি অসাধারণ কাহিনী আছে যে কার্তিক সারা পৃথিবী ঘুরতে বেরিয়ে গেল, আর গণেশ বাবা মাকে ঘুরে তাদের কোলে বসে পড়লো। বাবা মাকে ঘোরা মানে হচ্ছে নিজের মধ্যে ডুবে যাওয়া। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাইছিস তা বসেই পাবে, খোঁজো নিজ অন্তপুরে। পরম ধন সে পরশমণি, যা চাবি তা দিতে পারে, কত মণি ছড়িয়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। ও সে দুঃখ ভ্রমণ, তীর্থ গমন, মন উচাটন করো না হে, তুমি ত্রিবেণী সঙ্গম স্নানে, শান্ত হও না মূলাধারে। কি দেখো কমলাকান্ত মিছে ভ্রম এ সংসারে, ওই বাজি করে চিনলে না রে, যে ঘটে ঘটে বিরাজ করে। আমাকে আমার মতো থাকতে দাও, আর আপনাতে আপনি থেকো মন, এক নয়। আমাকে আমার মতো থাকতে দাও, স্বার্থপরতার চূড়ান্ত বিকাশ।
আর আপনাতে আপনি থেকে মন মানে আগে নিজেকে চেনো, নিজেকে জানো, নো দাই সেলফ, তারপর তুমি অন্য ঘরে যাও, অন্য মানুষকে চেনো। আপনাতে আপনি থেকে মন যেও না কারো ঘরে, যা চাইছিস তা বসেই পাবি খোঁজো নিজ অন্তপুরে। যখনই তুমি নিজেকে ভেতরে ডুবে যাবে, সেই তুমি নিজেকে আবিষ্কার করবে। শ্রীরামকৃষ্ণ সাহেবধ্বনি সম্প্রদায়ের মধ্যে গেছেন মথুর মোহনের সঙ্গে। সাহেবধ্বনি সম্প্রদায়ের একটি গান ছিল, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি না প্রেম রত্নধন। শ্রীরামকৃষ্ণের গানটি শুনে সমাধিস্থ। মথুর মোহনকে বলছে নদিয়া সাহেবধ্বনি সম্প্রদায়ের সে গোষ্ঠীতে দাঁড়িয়ে যে সেজবাবু তুমি একই গান শোনালে, এই বলে তিনি গানটাকে একটু এডিট করে দিলেন। অরিজিনাল গানটার কেউ গায় না, এখন এডিটেড গানটাই গায়। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্নধন। ওদের অরিজিনাল গান হচ্ছে ডুব 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 রূপসাগরে আবার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি না প্রেম রত্নধন। মন, তুই আবার সেই রূপসাগরে ডুব দিচ্ছিস, যে তুই যতই তলায় খুঁজবি তুই প্রেম রত্নধন খুঁজে পাবি না। কিন্তু ঠাকুর সেটাকে অন্যভাবে গাইলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, আবারটাকে আমার করে দিলেন, এবং তলাতল খুঁজলে পাতাল পাবি না প্রেম রত্নধন সেটাকে করে দিলেন পাবি রে প্রেম রত্নধন। এবং গানের ডাইমেনশনটা পাল্টে গেল। এই গান বহু জায়গাতে এখনও গীত হয়, অসাধারণ। সুধীর চক্রবর্তী, তিনি লোকায়ত দর্শনের খুবই পণ্ডিত ছিলেন, আমাকে অসম্ভব স্নেহ করতেন। কৃষ্ণনগরে কতবার যে স্যারের বাড়িতে গেছি তার হিসেব নেই। তিনি এই সাহেবধ্বনি সম্প্রদায়দের আমাকে বলেছিলেন, সাহেবধ্বনি সম্প্রদায়ের মানুষেরা দেহতত্ত্বে বিশ্বাস করে, এবং বাউলদের মতন, বাউলদের দেহতত্ত্ব মানে কিন্তু আমরা মনে করি শরীর, তা না। বাউলরা শরীরটাকে মনে করে যে ঘর মানে ঈশ্বরের যেখানে অবস্থান। বাউলদের যে গানের মাথা, একটা অদ্বৈত বেদান্তের চূড়ান্ত হচ্ছে বাউলদের গানের মধ্যে আছে। আমাদের কেঁদুলি মেলায় গিয়ে কিছু বাউল গাঁজা খাচ্ছে থেকে মনে করি যে বাউল সংস্কৃতি মানে যে গাঁজা খাওয়া, তা কিন্তু নয়। হায়েস্ট ফিলসফি, যেখানে মানুষের দেহটা আস্তে আস্তে বিশ্ব চরাচরে রূপান্তরিত হয়ে গেছে। যেমন তন্ত্র সম্বন্ধে স্বামীজি বলেছিলেন যে তন্ত্র মানে মদ ভাঙ মেয়ে ছেলে নয়, তন্ত্র মানে যিনি বিশ্ব চরাচরের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন এবং বিশ্বাস করেন নারীর মধ্যে সেই বিশ্ব চরাচরের রূপ সবচেয়ে প্রকটভাবে প্রকাশিত, তাকেই তান্ত্রিক বলে। তো সেইভাবে ভারতবর্ষের আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়। আধ্যাত্মিকতা মানে জীবনটাকে নানাভাবে দেখা, নানা দৃষ্টিভঙ্গি থেকে দেখা, নানাভাবে উপভোগ করা এবং তার মধ্যে থাকা। নিবেদিতা স্বামীজি মারা যাওয়ার পর বলেছিলেন, আমাদের যিনি গুরু তিনি জগৎকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জগৎ থেকে পালিয়ে যাওয়া নয়। এই যে জগৎটাকে যে ভালোবাসতে পারে সেই কিন্তু আধ্যাত্মিক, সে যেভাবেই ভালোবাসুক। গিরিশকে কেন শ্রীরামকৃষ্ণ বলেন গিরিশ অভিনয়ের ছেলে তো লোকশিক্ষা হয়, কারণ লোকশিক্ষায় আধ্যাত্মিকতা জেগে ওঠে। যখন গিরিশ গান লিখছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই, এটা আধ্যাত্মিকতার চূড়ান্ত বিকাশ। যখন গিরিশ লিখছেন আমার সাজানো বাগান শুকিয়ে গেল, চূড়ান্ত বিকাশ। যখন গিরিশ লিখছেন কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী চৈতন্য লীলায়, তখন আধ্যাত্মিকতার চূড়ান্ত বিকাশ। কিন্তু প্রকাশের মাধ্যম হচ্ছে থিয়েটার। যেখানে অমৃতলাল বোস লিখছেন গিরিশ সম্বন্ধে, লিখিলা চৈতন্য লীলা, হীরক হইল শিলা, নাট্যশালা তীর্থক্ষেত্র ভক্তমালা থিয়েটার। ভারতবর্ষের আধ্যাত্মিকতাটা শুধু মন্দিরের মধ্যে নেই। আমরা সানডে ওয়ার্শিপে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জীবনবোধ। তাই বলছেন স্বামীজি যে রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। বলছেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন আ ম্যান। যেহেতু বেদান্তে বিশ্বাস করতেন, বেদান্ত ডিভিনিটিতে বিশ্বাস করে, যে প্রত্যেক মানুষের তার নিজস্ব প্রকাশভঙ্গি আছে এবং সে নিজের দৃষ্টিভঙ্গি থেকে সে শ্রেষ্ঠ। একটা খুব উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিই, আপনাদের উদাহরণ দিচ্ছি। আমরা ঘরে এই মুহূর্তে 3 জন বসে আছি। সুজিতদা ব্যাংকার ছিলেন। সুজিতদা 70 দশকের গোড়ায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছিলেন, তিনি ব্যাংকিংটা ভালো জানেন। আমি কিছুটা বিবেকানন্দ চর্চা করেছি, কিছুটা জানি। এবং এই যে আমাদের চর্চা, সুজিতদার ইচ্ছে আমার চর্চা, সেটিকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন পবিত্র। এই যে আমরা 3 জন, আমরা কিন্তু 3টে অ্যাঙ্গেল থেকে শ্রেষ্ঠ। যদি পবিত্র না থাকতো তাহলে এত মানুষের কাছে বাকচক্রের কথা পৌঁছাতো না। ফলে প্রাণায়াম ইউটিউব চ্যানেল তার বড় ভূমিকা পালন করেছে। সুজিতদা যেহেতু ব্যাংকিংয়ে ছিলেন, সুজিতদার এই পরিমিতি বোধটা সাংঘাতিক।
এবং আমি যেহেতু বিবেকানন্দ চর্চা করেছি এবং কিছুটা বলতে পারি, ফলে আমরা সে বলাটা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। ফলে বেদান্ত কথাই বলে যে তুমি তোমার কাজে শ্রেষ্ঠ। আমি প্রায় বলি একটি কথা, এবং আমি অজয়দাকেও বলেছিলাম, যে আমাদের দেশের লোকে মনে করে যে যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য তিনি মহাপণ্ডিত, আর যিনি ক্লাসিক্যাল গানের খুব পণ্ডিত তিনি পণ্ডিত নন। আসলে তা নয়, তিনিও ইকুয়ালি পণ্ডিত। যে মানুষটি একটা নোটেশন না দেখে ওই রাগরাগিনী গাইতে পারেন, রাগরাগিনী বাজাতে পারেন, এ তো লঘু সঙ্গীত নয় যে আপনি সামনে নোটেশন থেকে বাজাচ্ছেন। যখন বড় সেতারে রবিশঙ্কর বা বিলায়াত খান বা নিখিল ব্যানার্জি যখন বাজাতেন তখন নোটেশন থাকতো না, কিন্তু রাগরাগিনীটা মাথায় বাজতো বলেই সেটা সেতারের মাধ্যমে বা শরতের মাধ্যমে বা বাঁশির মাধ্যমে সেটা মানুষের কাছে পৌঁছে যেত। ফলে এরা সবাই পণ্ডিত এবং সবাই শেষ অবধি আধ্যাত্মিক, স্পিরিচুয়ালিটির একটা জায়গায় না পৌঁছলে কখনোই মনের এক্সপ্রেশন কমপ্লিট হয় না। মন যখন তার নিজস্ব ভাষায় কথা বলতে শুরু করে, মন যখন বিশ্ব চরাচরের সঙ্গে এক হয়ে যায়, মন যখন নিজের ছায়া সকলের মধ্যে দেখে, শ্রী ভগবান বলছেন যে সকলের মধ্যে আমাকে দেখে, আমার মধ্যে সকলকে দেখে, সেই আমাকে প্রাপ্ত হয় মানে সে বিশ্ব চরাচরকে আলিঙ্গন করে। বিবেকানন্দ বারবার সে আলিঙ্গনের কথা বলছেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। এটি আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপ। এবং আগের দিনের চিঠিটা যে বলতাম, স্বামীজি বলেছেন যে আমার মনে হয় এত নমনীয় হয়ে যায় যে সকলের সঙ্গে সকলে যেরকম সেরকম হয়ে যেতে পারি। when I meditate upon বুদ্ধ I become বুদ্ধ। বুদ্ধদেব সম্বন্ধে স্বামীজি বলছেন আমি যখন বুদ্ধের ধ্যান করি আমি বুদ্ধে রূপান্তরিত হই। বুদ্ধে রূপান্তরিত হওয়া মানে ক্ষমা, দয়া, মায়া, মমতা এবং জগৎ যে খেলা এটির সম্বন্ধে সূক্ষ্ম এবং স্পষ্ট ধারণা, তাকেই বুদ্ধ বলে। বুদ্ধ ধর্ম কোনো ধর্ম নয়, বুদ্ধ ধর্ম একটা অভ্যাসের ব্যাপার। শ্রী ভগবান গীতায় অর্জুনকে বলছেন অভ্যাসে নতুকন্তেয়, অভ্যাস যোগের কথা শ্রী ভগবান বলেছেন। প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড। হরিশ্চন্দ্র সিংহ তার অনুবাদ করেছিলেন ব্রাদার লরেন্সের লেখা বই প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড। ঈশ্বর সান্নিধ্যের সাধনা। যে আধ্যাত্মিকতার সান্নিধ্যের সাধনা করে সে নতুনভাবে নিজেকে আবিষ্কার করে, সে নতুনভাবে নিজেকে চেনে এবং জানে। তাই জোসেফিন ম্যাকলাউডকে স্বামীজি, মেরি হেলকে স্বামীজি লিখছেন যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতাই ভারতের একমাত্র খাদ্য। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করি। স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আস্তে আস্তে আধ্যাত্মিক মানবে রূপান্তরিত হই, জড় মানব নয়। প্রাণারাম প্রাণারাম প্রাণা